আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত দুটো বিষয়। একটি হচ্ছে সংস্কার আর একটি হচ্ছে নির্বাচন। যদিও সমস্যা অনেক রকমের আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। দেশে অনেক কিছুই কাজ করছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ মানুষ। বৈদেশিক সম্পর্কের বিশেষ করে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের সংশয় এবং টানাপোড়েন আছে। তারপরেও মানুষের প্রত্যাশা দেশটা ঠিকঠাকভাবে চলুক, দেশটা গণতান্ত্রিক হয়ে উঠুক, গণতন্ত্রের ভিত হিসেবে যে কাজ করে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। এবং সেই বিবেচনা থেকে সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে তার বেশ কয়েকটি ইতিমধ্যেই তাদের সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করেছে। যদিও আরও 1 মাস সময় দেওয়া হয়েছে, যেহেতু এই কমিশনগুলো ভিন্ন ভিন্ন কমিশন, আবার একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, সে কারণে এক কমিশনের সুপারিশের সঙ্গে অন্য কমিশনের সুপারিশের কোনো কন্ট্রাডিকশন আছে কিনা, বিরোধ আছে কিনা, সেটি খতিয়ে দেখবার জন্য আরও 1 মাস সময় দেওয়া হচ্ছে। এবং এরপরে সরকার ধারণা দিয়েছে যে ন্যাশনাল কনসেনসাস কমিশন বা জাতীয় ঐকমত্যের যে কমিশন, সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই কমিশন যার ভাইস চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে বলা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াদ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তাদের নেতৃত্বে একটা জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করা হবে এবং তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা ঐকমত্য পৌঁছবার চেষ্টা করবে। এখন বড় প্রশ্ন হচ্ছে যে সংস্কার কমিশনগুলো করা হলো, এই কমিশনগুলোর রিপোর্ট কতটা বাস্তবায়িত আসলে হবে। একথা মাথায় রাখতে হবে যে এই সংস্কার কমিশনগুলো করতে গিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। তবে সংস্কার, এই ধরনের সুপারিশ, এই ধরনের প্রক্রিয়া, জনগণ নানা স্টেক হোল্ডারদের মতামত নেওয়া, এগুলো খুবই জরুরি ছিল নিঃসন্দেহে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কে করবে, কে করতে পারে, কার এখতিয়ার কতখানি, এই সরকার আসলে কি করতে চাইছে। সরকারের ভেতরকার নানানজন নানান রকমের মত দিচ্ছেন, নানা রকমের পরামর্শ দিচ্ছেন, এক একজনের আকাঙ্ক্ষা এক এক রকম, এক একজনের উদ্দেশ্য এক এক রকম, সেটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। প্রশ্ন যেগুলো, সেগুলো হচ্ছে যে এই সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়নে চ্যালেঞ্জগুলো কি হবে, কি ধরনের ঝুঁকি রয়েছে। কিছু কিছু সংস্কার কমিশনের রিপোর্ট বা সুপারিশ বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। যদি সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন করা হচ্ছে এবং সেই কমিশনও তাদের রিপোর্ট দিয়েছে। আর কিছু সুপারিশ আছে যেগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার একটা আদেশের মধ্য দিয়ে করে ফেলতে পারে। এবং গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু হয়েছে সরকারিভাবে, এগুলো আগামী সংসদে অনুমোদন করাতে হবে। ফলে সরকারকে সবসময় আসলে জনগণকে আস্থায় রাখতে হবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে, আরো বিশেষ করে বলে প্রধান রাজনৈতিক শক্তি ধারণা অনুযায়ী যারা আগামী দিনে ক্ষমতায় আসবে তাদেরকে আস্থার মধ্যে রাখতে হবে। অবস্থা দৃষ্টিতে কারো কারো অ্যাক্টিভিটিতে যেটা মনে হচ্ছে, ইতিমধ্যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব আছে এবং এই দূরত্ব সরকারে থাকা কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বা সরকার সংশ্লিষ্ট কারো কারো বক্তব্যে বা তাদের কার্যক্রমে দূরত্বটা বাড়ছে। এবং এই দূরত্ব বাড়বার ফলে যখনই নির্বাচন হোক না কেন, যারা ক্ষমতা আসবেন তারা সংসদে এই সরকারের সকল কার্যক্রম অনুমোদন নাও দিতে পারেন। এবং সেটা হলে, যদি তারা অনুমোদন না দেন, সরকারের এই কার্যক্রমগুলো প্রশ্নবিদ্ধ হবে এবং যারা এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট তারা প্রশ্নের মধ্যে পড়বেন বা ঝুঁকিতে পড়বেন। সম্ভবত সেই বিবেচনা থেকেই এই যে বা এই সরকারের বৈধতার প্রশ্ন, যদিও একটি আদালত থেকে একটা অপিনিয়ন নেওয়া হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালত থেকে, সংবিধান অনুযায়ী শপথও নিয়েছে, আবার এই সংবিধান কি তারা উপড়ে ফেলবার কথা বলছেন। কিন্তু এই যে একটা প্রোক্লেমেশন অফ জুলাই মুভমেন্ট বলা হচ্ছে, এটা আসলে ওই ভীতি থেকেই হচ্ছে। কিন্তু এই প্রোক্লেমেশনটি যদি আপনার অগাস্টের শুরুর দিকে হয়ে যেত, অর্থাৎ সরকার গঠনের পরপর, মানুষ কিন্তু এটা নিয়ে প্রশ্ন করতো না। বাট ইতিমধ্যে এমন সব বয়ান আমাদের তথাকথিত কর্তা ব্যক্তিরা হাজির করবার চেষ্টা করছেন, যাতে করে মানুষের মধ্যে নানা রকমের সংশয় তৈরি হচ্ছে।
রাজনৈতিক দল, বিশ্লেষক এবং সংস্কার কমিশনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের কেউ কেউ বলছেন যে সুপারিশগুলো সব দলের কাছে যদি গ্রহণযোগ্য নাও হয় কিংবা তাদের যদি ন্যূনতম ঐক্যমত না হয় তাহলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ, সংস্কার সুপারিশ শেষ পর্যন্ত কাগজেই থেকে যেতে পারে। এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে। ৩ জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। ১৯৯১ সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন সরকারের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি একটা টাস্ক ফোর্স করেছিলেন প্রফেসর রেহমান সোবহানের নেতৃত্বে। তারা বেশ কয়েকটা ভলিউমে নানা ক্ষেত্রে সুপারিশ করেছে, নানা ক্ষেত্রে কি হওয়া উচিত প্রস্তাবনা দিয়েছে, সেগুলো কাজে দেয়নি। ২০০৭-৮ সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কোনো কিছু আসলে শেষ পর্যন্ত কাজ নেই। এবং সরকার কিছু কিছু সংস্কার করেছিল সেই সরকার, কিন্তু পরবর্তী যারা ক্ষমতায় এসেছেন তারা সেগুলোকে অ্যাকসেপ্ট করেননি বা বাতিল করে দিয়েছেন। সো মূল কথা হচ্ছে যে যা কিছুই আপনি করেন না কেন একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বা এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, রাজনৈতিক দল এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্রের উপরই আসলে নির্ভর করবে এই সব কিছু বাস্তবায়িত হবে কিনা। আমি যেটা বলছিলাম যে ২০০৭ সালে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসবার পরে সংস্কার শব্দটি ব্যাপক আলোচনা এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত দলগুলোর মধ্যকার গণতন্ত্রের ক্ষেত্রে বা অন্যান্য বিবেচনার বিষয়ে, তাদের মধ্যকার সম্পর্কের বিষয়ে বা ওই সরকারের সঙ্গে সরকারের যে সম্পর্ক, তার ফলে সেই সংস্কার প্রস্তাবগুলো তো বাস্তবায়ন হয়নি, বরং সংস্কার বাংলাদেশে একটা পরিত্যক্ত পরিত্যাজ্য শব্দে পরিণত হয়েছে। যে সংস্কার কমিশনগুলো ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে যে কমিশনের রিপোর্ট নিয়ে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট। এর আগে আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার আগে জনপ্রশাসন সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছিল এবং সেই কমিটির প্রধানের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে প্রশাসন ক্যাডারের সাথে চরম বিরোধে জড়িয়ে পড়েছিল অন্য ২৫টি ক্যাডার, এবং এটা নিয়ে যথেষ্ট হইচই হয়েছে, আমরা সবাই লক্ষ্য করেছি। তবে সংবিধান সংস্কারে গঠিত কমিশনের সুপারিশগুলোর মধ্যে ৭২ সংবিধানের যে মূলনীতি পরিবর্তনের বিষয়টি, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মূলনীতি যেটি তারা প্রস্তাব করেছেন সেটা যথার্থই, কারণ ৩টি মূলনীতি আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে ছিল, একটি মূলনীতি গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে ছিল, আর বহুত্ববাদটা তো না অ্যাকসেপ্ট করবার আমি কোনো কারণ দেখি না, কারণ আমরা একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র নির্মাণ করতে চাই। তবে নানান জনের নানা রকমের বিশ্লেষণ আছে। কেউ কেউ আবার একথাও বলছেন যে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতার বিষয়ে করা সুপারিশ বাস্তবায়িত হলে উল্টো পরিবারতন্ত্র আরো জেঁকে বসতে পারে। আমার কাছে যদি এরকম কথা কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, কিন্তু আমি জানি না সেটা কিভাবে হবে। হয়তো অনেকেই আশঙ্কা করছেন তাহলে এক পরিবারের একজন হবেন সরকার প্রধান, একজন হবেন দলীয় প্রধান, আরেকজন হবেন সংসদ নেতা। আমার মনে হয় যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি, সেটা হয়তো এখন আর রাজনৈতিক নেতারা সেই পথে হাঁটবেন কিনা, যদি হাঁটেন তারা ভুল করবেন। ইতিবাচকভাবে যদি এগুলো বাস্তবায়ন করা যায় নিঃসন্দেহে ভালো, কিন্তু তা না করে কেউ যদি ভাবেন তিনি প্রধানমন্ত্রী হলে তার পরিবারের কাউকে দলীয় প্রধান বানাবেন, সংসদ নেতা বানাবেন, তখন তো পরিবারতন্ত্র আর প্রকট হবে। ওই প্রসঙ্গটাই অনেকে বলবার চেষ্টা করেছেন। তবে রাজনৈতিক ঐকমত্য খুবই জরুরি হবে এগুলো বাস্তবায়ন করবার জন্য। এখন এই ঐকমত্য আপনি কবে করবেন, কিভাবে করবেন? ওই যে কনসেনসাস কমিশন, তার মাধ্যমে একটা ঐকমত্য করবেন, কিন্তু ঐকমত্য করে সবকে আপনি এখন বাস্তবায়ন করতে পারবেন? আপনাকে আসলে এর একটা বড় অংশ কাঠামোগত সংস্কারের, বিশেষ সংবিধানের বিষয়ে, সেটা সংসদের উপরে নির্ভর করতে হবে। এবার যে কোনো কিছু মৌলিক সংস্কার আপনি করেন না কেন, তাহলে যেটা করতে পারে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে বা অন্যান্য কমিশনগুলো, সেগুলোর জন্য রাজনৈতিক ঐক্যমত্যটা খুবই জরুরি। সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার দরকার হবে সংবিধান সংশোধন করে কোনো কিছু করবার জন্য, সেটা আমরা সবাই জানি। এবং সংসদ ছাড়া এইসব আলোচনা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমরা সবাই জানি। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করে তাদেরকে অঙ্গীকারবদ্ধ করলেন, কিন্তু এরকম অঙ্গীকার আমাদের রাজনৈতিক দলগুলো অনেক সময় করেছে, পরে গিয়ে বাস্তবায়ন করে। এমনকি তাদের নির্বাচনী ইশতেহার অনেক কিছু ছিল, সেটা তারা বাস্তবায়ন করে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল
এই অভ্যুত্থানের অনেক আগে থেকেই 2-3 বছর আগে থেকে নানা রকমের সংস্কার, নানা রকমের অঙ্গীকার তারা করছেন এবং এই বিষয়ে তারা জনমত গঠনের চেষ্টা করছেন, দলের নেতাকর্মীদের তৈরি করবার চেষ্টা করছেন। বিশেষ করে বিএনপির দিক থেকে এই কাজটা বেশ ভালোভাবে হচ্ছে। সো এখানে একটা আশার দিক এখনো আছে আমি মনে করি। সো রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সমাজের নামে যারা এখন অ্যাক্টিভ আছেন, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সবার মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার হবে। অন্তত কৌশলগত বিষয়ে একটা ঐকমত্য থাকতে হবে। কারণ নির্বাচনের পর যে সরকার হবে তাকে 5ই আগস্ট থেকে হওয়া সবকিছু বৈধতা দিতে হবে এবং সংস্কার কমিশনের যে সংস্কার কর্মসূচিটাকে রাটিফাই করতে হবে। সো সব দল একমত হয়েছে কিনা তাও আমরা নিশ্চিত না। যে রিপোর্টগুলো এসছে, যদিও আমরা জানি এই কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে, তাদের সুপারিশ নিয়েছে, হয়তো সুপারিশগুলো নিয়ে ন্যাশনাল কনসেনসাস কমিশন আলোচনা করবে, তখন হয়তো আমরা দেখতে পারবো যে তারা আলোচনা করে একমত হবেন কিনা। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে এখন মূল সংস্কার যেটা হওয়া উচিত একটা ভালো নির্বাচন করবার দিকে। নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি সব দিক থেকে ডিটোরিয়েট করছে। কেউ আস্থা পাচ্ছেন না, বিনিয়োগ হচ্ছে না, অর্থনীতি সবল হচ্ছে না। সো একটা সংকট চারিদিকে স্পষ্ট, অনেক প্রতিষ্ঠানই কাজ করছে না। তো আমি মনে করি যে একটা ঐকমত্য এই কমিশনগুলোর রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং তাদেরকে একটা যদি কমিটমেন্টের মধ্যে আনা যায় এবং সেটা খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপারও না এবং সবাই সব বিষয়ে একমত হবে, সেটাও মনে করবার কোনো কারণ নেই। বিএনপি বা তার মিত্ররা যে রাষ্ট্র কাঠামোর সংস্কারের যে সুপারিশ করেছে সেটা তারা সব বাস্তবায়ন করতে পারবেন, এটাও আশা করার কোনো কারণ নেই। সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে সেগুলো সবই সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে, সেটাও মনে করবার কোনো কারণ নেই। কিন্তু ঐকমত্য যদি এটাই কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, দেশ করতে পারে, তাহলে সেটা এক ধরনের অর্জন, অগ্রগতি, এবং এভাবেই আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।